আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার দিন অনেক ভালো যাচ্ছে। সো আজ আমি একটু ওপেন স্পেসে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে রিসেন্টলি যে বিপিএল এর আগে যে এনসিএলটা হলো, এই এনসিএল নিয়ে আমার অবজারভেশনটা কি। আমার এই ভিডিওতে আমি তেমন তথ্য উপাত্ত আপনাদেরকে দিব না, আমি জাস্ট আমার অবজারভেশনটা বলবো যে এবার যে এনসিএলটা হয়েছে, এই এনসিএল এ বাংলাদেশের ক্রিকেটাররা কেমন খেলেছে বা আমার দৃষ্টিতে বাংলাদেশের কোন কোন ক্রিকেটারের আউটপুট সামনে ভালো হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো। এবং এনসিএল এ আসলে বাংলাদেশ ক্রিকেট দল কি বাংলাদেশ দলের ক্রিকেটটা খেলেছে কিনা, বা এটাই কি ব্র্যান্ড অফ টি-20 ক্রিকেট কিনা আমাদের, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তো শুরুতে আমি বলবো, বাংলাদেশ কিন্তু এবারে এনসিএল এ শুরুর দিকটা আমরা দেখেছিলাম অনেক ইয়াংস্টার, তারা কিন্তু তাদের দুটি দেখিয়েছে, তারা কিন্তু তাদের ঝলক দেখিয়েছে এবং তারা প্রুভ করার চেষ্টা করেছে যে তারা নেক্সটে ভালো খেলবে। এরকম বেশ কিছু ক্রিকেটার আমার দৃষ্টিতে এসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে জিসান। জিসান কিন্তু বেশ কয়েকটা ডিস্ট্রাকটিভ ইনিংস খেলেছে, তার মধ্যে 100 ছিল, দারুণ একটা 100, যদিও ম্যাচটা হেরে গিয়েছিল। আরেকজন আমার দৃষ্টিতে বাংলাদেশের নতুন 360 ব্যাটার, যে হচ্ছে আরিফুল হক। তো জিসানের কথা শুরুতে বলি, জিসান বেশ ভালো খেলেছে, হয়তো সে ন্যাশনাল টিমেও কামব্যাক করবে, জয়েন করবে, এটা কোনো সন্দেহ ছাড়াই বলা যায়। তবে জিসানের যে প্রবলেমটা আমার মনে হয়েছে, কিছুটা লেগ সাইড ওরিয়েন্টেড, অফ সাইডে স্ট্রোক খেলা, হয়তো সময়ের সাথে সে নিজেকে ডেভেলপ করবে, আর তার সেই সম্ভাবনা রয়েছে, তার ব্যাটিং স্টান্স সে কথাই বলে। তারপরে তাকে বেশি লেগ সাইড ওরিয়েন্টেড মনে হয়েছে, যেটা এক্সপোজ হয়ে যেতে পারে সামনে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। বিকজ এখন যে পরিমাণ অ্যানালাইসিস রয়েছে, মানে আমিও তার মধ্যে একজন রয়েছে, এরকম যত অ্যানালাইসিস রয়েছে তারা তাকে ফাইন্ড আউট করে ফেলবে যে জিসানের প্রবলেমটা কোথায় বা দুর্বলতা কোথায়। তারপরে বলবো এটা একটা ভালো পিক বা সে ভালো খেলেছে। এরপরে আমি যার কথা বলবো সে হচ্ছে আরিফুল হক, যার কথা একটু আগে আমি বলেছিলাম। আন্ডার 19 এবার ওয়ার্ল্ড কাপ খেলেছে, বাট এশিয়া কাপে ছিল না। ব্যাক টু দুইটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ সে খেলেছে। আরিফুলের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ছেলের হাতে ভালো পাওয়ার আছে এবং 360 খেলতে পারে, মানে স্ট্যাম্পের উইকেটের চতুর দিয়ে খেলতে পারে, স্ট্রেইট বলেন, অফ সাইড বলেন, লেগ সাইড বলেন, সমস্ত দিয়ে খেলতে পারে। সো আরিফুল হক একটা গুড পিক, একটা ভালো চয়েস। সো সে কিন্তু তার কিন্তু প্রতিভার যে ব্যাপারটা সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে আরিফুল হক। এরপরে আমি যদি বলি, বোলারদের মধ্যে তেমন কিছু চোখে পড়েনি আমার, হয়তো বিপিএল এ বুঝতে পারবো। আর অ্যাকচুয়ালি অফিস, ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে অতটা খেলা, মানে অত প্রপারলি বসে দেখতে পারিনি। যতটুকু দেখেছি আমি তারই পরিপ্রেক্ষিতে বলছি, হয়তো আমার অ্যানালাইসিসের প্যাটার্নটা যাবে ব্যাটারদের দিকে, কজ বাংলাদেশের ক্রিকেট কিন্তু বেশি ভোগে ব্যাটিং এর জন্য, এই জন্য হয়তো আমি ব্যাটিং এর দিকেই বেশি ফোকাস করেছি। আর একটা ব্যাটার, সে হচ্ছে আজিজুল হাকিম তামিম, সেও ভালো পিক, কজ সে কিন্তু দারুণ একজন অলরাউন্ডার হতে পারে বাংলাদেশ ক্রিকেট দলের। তার বাঁহাতি ব্যাটার, তার হাতে যেমন স্ট্রং হিটের স্ট্রোক দেখেছি, যেমন পাওয়ার দেখেছি, দুর্দান্ত, অ্যাবসলিউট দুর্দান্ত। ইভেন ডানহাতি অফ স্পিনটা ভালো করে। অন্যান্য অনেক অফ স্পিনার রয়েছে যারা হয়তো স্ট্রেট বল করে, যারা হয়তো ইন বা আউট করে, কিন্তু তার বলে সব থেকে বড় ভ্যারিয়েশনটা হচ্ছে তার বল টার্ন আছে, বাউন্স আছে এবং কিছুটা গতিও আছে। সো সেও হয়তো বাংলাদেশ দলের ভালো একটা পিক হতে যাচ্ছে বা হবে হয়তো বা ফিউচারে, সেও এনসিএল এর ভালো একটা পিক। এরপরে আমি যদি কারো কথা বলতে চাই, কিছুটা আননোন সে, মানে আমার দৃষ্টিতে দারুণ একটা চয়েস হবে পরবর্তীতে বাংলাদেশে হয়তো বা সম্ভাবনা আছে। কারণ আমাদের দেশে আমরা সবসময় ভুগি, আমাদের দেশে কোনো বেন স্টোকস নেই, আমাদের দেশে কোনো হার্দিক পান্ডে নেই। তবে এই ব্যাটারের ব্যাটিং দেখে আমার মনে হয়েছে ইয়াস, বাংলাদেশ হয়তো এমন কাউকে হয়তো পেতে যাচ্ছে। তো এই খেলোয়াড়টার নাম হচ্ছে তোফায়েল আহমেদ। এই তোফায়েলের ব্যাটিংটা দেখলাম দারুণ দারুণ, সে খেলার সিনারিও, খেলার সিচুয়েশন বুঝে সে ব্যাট করতে পারে, ব্যাট চালাতে পারে। ইভেন সে মিডিয়াম পেসটাও বেশ ভালো করে, মানে 130 প্লাস সে বল করে, ইয়ার ইজ নো ডাউট। এবং এই কিছু খেলোয়াড় বেশ আমার চোখে পড়েছে যারা বেশ ভালো খেলেছে। এছাড়াও নাইম শেখ ভালো খেলেছে, এবারের এনসিএল এর হাইস্ট স্কোরার, স্ট্রাইক রেট 130 প্লাস ছিল। বাট আমার আসল কনসার্নের জায়গাটা হচ্ছে এবারে এনসিএল এর যে কোয়ালিফায়ার থেকে যে ম্যাচগুলো দেখেছি, আমি জাস্ট হতাশ, হরেবল। যদিও পিচে কিছুটা আপস অ্যান্ড ডাউন ছিল, বাট আপনি যদি লো স্কোরিং ম্যাচগুলোর অবস্থা দেখেন, আপনি রীতিমতো ভড়কে যাবেন। আমি একটু জাস্ট আপনাদেরকে বলার চেষ্টা করি। কোয়ালিফায়ার 1-এর যে রেজাল্ট ছিল সেটা হচ্ছে ঢাকা বনাম রংপুর। ঢাকা আগে ব্যাট করে 107 করে, 20 ওভারে 108 রানের টার্গেটে রংপুর, এক পর্যায়ে মনে হচ্ছিল রংপুর হয়তো ম্যাচটা হেরে যেতে পারে। পরবর্তীতে যদি তারা ম্যাচটা বের করে ফেলে, সো লো স্কোরিং থ্রিলার ছিল। এরপর লো স্কোরিং থ্রিলারটা হচ্ছে ঢাকা মেট্রো বনাম খুলনা। ঢাকা মেট্রো 119 রানে 8 উইকেট, মানে 20 ওভার 119 করে। খুলনা তারকা সমৃদ্ধ দল, যেখানে আনামুল বিজয় রয়েছে, সোহান রয়েছে, আর লটস অফ তারকা সমৃদ্ধ খেলোয়াড় রয়েছে খুলনা 81 রানে অল আউট। মানে বুঝতে পারছেন লো স্কোরিং থ্রিলারের লেভেলটা কি।
এরপরে যখন ফাইনাল ম্যাচটা হলো, মানে আরো হরেবল। ঢাকা মেট্রো শুরুতে ব্যাট করতে নামে, তারা রীতিমতো ধ্বংসাত্মক ব্যাটিং করেছে। ধ্বংসাত্মক ব্যাটিংটা আমি এই অর্থে বলছি, 20 ওভারের ম্যাচে তারা 20টা ওভার খেলতেই পারেনি, তারা অল আউট হয়ে গেছে 62 রানে। আর মোসাদ্দেক বা যেই ক্রিজে এসছে তারা ন্যাচারাল ব্যাটিং করেইনি। আর তারা অ্যাকচুয়ালি, আমি দেখছিলাম পিচে ঘাস ছিল, গ্রাস ছিল, একটু গ্রাসি উইকেট, ভালো বল স্কিড করছিল, বল ঢুকছিল, বলে যে ব্যাটেও আসছিল। কেন তারা ব্যাট চালায়নি আমার আসলে বোধগম্য না। আমি খেলাটা দেখলাম, অবজার্ভ করলাম, আর আমি রীতিমতো হরেবল ব্যাটিং ডিসপ্লে। মোসাদ্দেক, যাকে নিয়ে আমাদের সাংবাদিকরা হাউতাশ করে, কেন বিপিএল এ দল পেলেন না, অমুক সমুক হ্যান। মোসাদ্দেকের স্কোরটা আপনারা ক্রিক ইনফো বা আদার্স ওয়েবসাইটে দেখে নেবেন যে সে কত বড় কত করেছে। ম্যাক্সিমাম বল সে লিভ করেছে, আর যেটা ব্যাট চালিয়েছে হয় তার মুখে লেগেছে, আদারওয়াইজ তার গায়ে লেগেছে, আদারওয়াইজ সে মিস করেছে। এই হচ্ছে মোসাদ্দেকের কন্ডিশন। মোসাদ্দেক কেন দলে সুযোগ পাচ্ছে না, কেন খেলছে না, মানে এই ম্যাচটা দেখলে হয়তো বা আপনারা ভালোভাবে অবজার্ভ করতে পারবেন, বুঝতে পারবেন। ঢাকা মেট্রো কিন্তু মোস্ট অফ দ্য গেম তারা কিন্তু ডিপেন্ড করেছে আবু হায়দার রনির ব্যাটিং ডিসপ্লের কারণে। মোস্ট অফ দ্য ম্যাচে আবু হায়দার রনি স্লগে যেরকম ডিস্ট্রাকটিভ ব্যাট চালিয়েছে, বলা যায় তার ওই সব দারুণ ব্যাটিং এর কারণে পরবর্তীতে দেখা গেছে যে ঢাকা মেট্রো ভালো খেলেছে এবং ঢাকা মেট্রো ম্যাচ জিতেছে। তাদের বোলারদের কন্ট্রিবিউশন, আলিস ইসলামের এখানে ভূমিকা ভালো ছিল। আজকে এই রানটা চেস করতে গিয়ে রংপুর, তারাও এক পর্যায়ে আমি দেখছিলাম 45 রানে 5 উইকেট হারিয়ে গেছে তাদের, তখন বোধহয় 8 ওভার বা 9 ওভার রান এরকম চলছে। বুঝতেই পারছেন পরবর্তীতে ম্যাচটা জিতেছে রংপুর, সেই জন্য রংপুরকে কংগ্রেচুলেশন। আকবর আলী আর একটা ট্রফি যে অধিনায়ক হিসেবে পরিণত হলেন, এবং আকবর আলীর যে আমি প্রশংসাটা করবো সেটা হচ্ছে আকবর আলী দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে এবারের এই এনসিএল এর প্রতিটা ম্যাচে। স্মার্ট উইকেট কিপিং এবং স্মার্ট ক্যাপ্টেন্সি, এবং সে যতক্ষণ ব্যাট করেছে আকবর আলী কিন্তু পিন শিটিং এ ছিল। মানে আপনার আকবর আলী অ্যাকচুয়ালি ক্রিকেটের গ্রামার ওয়াইজ বা সিচুয়েশন ওয়াইজ ব্যাট করেছে, হয়তো অত আহামরি তেমন ইনিংস ছিল না, বাট সে ক্রিকেটের গ্রামারটা সেট আপ করেই সে ব্যাট করেছে। এই ছিল আমার ওভারঅল এনসিএল এর অবজারভেশন। বাট লাস্ট 3টা ম্যাচে আমি অ্যাবসলিউট হতাশ। এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল সার্কিটের জন্য বা ওই রকম স্ট্যান্ডার্ডে এই খেলাগুলো যায় না। তো এই হচ্ছে আমার এনসিএল অবজারভেশন। এনসিএল নিয়ে আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে ডেফিনেটলি কমেন্টস বক্সে জানাতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।